কথামৃত ভবন রামকৃষ্ণ মঠ থেকে আমি ডক্টর পি.কে. দাস কথা বলছি। আমাদের আজকে এই শিশু স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমে যে আজকে আমাদের একটি নতুন বিষয় আলোচনার জন্য রাখা হয়েছে সবার সঙ্গে, এটি হলো অ্যাকিউট রেনাল ফেলিওর, মানে কিডনি ফেলিওর, অ্যাকিউট কিডনি ইনজুরি ইন চিলড্রেন, বাচ্চাদের এবং সবারই ইন জেনারেল অ্যাকিউট কিডনি ইনজুরি। এটার ব্যাপারটা কি, বিশদ আলোচনার জন্য কিভাবে বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয় এবং সেটা হলে কিভাবে ব্যবস্থা করা যায় সেগুলোর আলোচনার জন্যই আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম এ ব্যাপারে। আচ্ছা, এটা বাই ডেফিনিশন এটাকে বলা হয়েছে অ্যাকিউট কিডনি ইনজুরি, অ্যাব্রাপ্ট লস অফ কিডনি ফাংশন। এটা হঠাৎ একটা কিডনি ফাংশন লস হয়ে যায়। আমরা কিডনি ফাংশন বলতে আমাদের ইঞ্জিনিয়ার বলে যে টক্সিক প্রোডাক্ট, সেগুলো সবই আমাদের শরীর থেকে এই কিডনির মাধ্যমে এটা দূরীভূত হয়। ফিল্ট্রেশন কাজ। এটার বাই ডেফিনিশন বলছে ট্র্যাডিশন অ্যাজ অ্যান অ্যাব্রাপ্ট লস অফ কিডনি ফাংশন লিডিং টু র্যাপিড ডিক্লাইন ইন গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, মানে যে এই ছাঁকুনির কাজটা এটা হঠাৎ এটা একেবারে কমে যাবে। অ্যান্ড অ্যাকুমুলেশন অফ ওয়েস্ট প্রোডাক্টস সাচ অ্যাজ ব্লাড, ইউরিয়া, নাইট্রোজেন, ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন এগুলো সব শরীরের মধ্যে জমে যাবে। অ্যান্ড ডিসরেগুলেশন অফ এক্সট্রাসেলুলার ভলিউম অ্যান্ড ইলেকট্রোলাইটস হোমিওস্টেসিস। ডিসরেগুলেশন এবং ফ্লুইড এবং ইলেকট্রোলাইটসের ডিসরেগুলেশন হবে উইথ অ্যাকুমুলেশন অফ ফ্লুইডস ইন দ্য বডি। এই হলো তিনটে হঠাৎ একটা অ্যাকিউট কিডনি ইনজুরির জন্য অ্যাব্রাপ্ট লস অফ কিডনি ফাংশন, মানে ফিল্ট্রেশন ফাংশনগুলো হঠাৎ কমে যাবে, বন্ধ হয়ে যাবে, অ্যাব্রাপ্ট ডিসরাপশন। আর জিএফআর ফিল্ট্রেশন রেটটা কমে যাবে, লিডিং টু এই সমস্ত ওয়েস্ট প্রোডাক্টসগুলো জমতে শুরু করবে এবং ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট হোমিওস্টেসিসটা ডিস্টারবেন্স হবে। মানে এটা যে আমাদের নর্মাল ওয়েতে যেভাবে যেটা শরীরে থাকে সেইগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, সেটা কিন্তু ডিসরেগুলেশন, মানে রেগুলেটেড ওয়েতে আর থাকতে পারে না। এই হলো ডেফিনিশন। আগে ছিল এটা অ্যাকিউট রেনাল ফেলিওর, এখন এটাকে বলা হয় অ্যাকিউট কিডনি ইনজুরি। আচ্ছা, AKI embodies a continuum of renal dysfunction that ranges from a small increase in serum creatinine to complete anuric renal failure. মানে সামান্য একটা ক্রিয়েটিনিন বেড়ে গেছে, এই অবস্থা থেকে ও হতে পারে, আবার তার থেকে কমপ্লিট অ্যানিউরিক রেনাল ফেলিওর, মানে একেবারে ইউরিন বন্ধ হয়ে গেছে, অ্যানিউরিক রেনাল ফেলিওর, এরকমও হয়ে যেতে পারে। সো ওয়াইড রেঞ্জ, মানে যে কোনো ধরনের ডিস্টারবেন্স অফ দি ফাংশন, কিডনি ফাংশন, সেটা অল্পও হতে পারে, প্রকারান্তরে বলছে অল্পও হতে পারে, আবার ভীষণভাবে একেবারে পেচ্ছাপ বন্ধ হয়ে গিয়ে একেবারে যাচ্ছে, তাই সিরিয়াস কন্ডিশন নিয়ে এটা প্রেজেন্টেড হল। The incidence of AKI varies 5 থেকে 10 সব যত হসপিটালাইজড আমাদের বাচ্চা থাকে তার মধ্যে 10% অফ হসপিটালাইজড পেশেন্টসের এই AKI হয়, টু 25 more than 25% in critically ill infants and children, আপ টু 25% পর্যন্ত এই ধরনের এর মধ্যে AKI হতে পারে। আচ্ছা আচ্ছা, এছাড়া আর ইন্ট্রোডাকশানে এটাই বলার ব্যাপার। এটিওলজি অফ AKI ভ্যারিজ ওয়াইডলি অ্যাকর্ডিং টু এজ, জিওগ্রাফি এবং ক্লিনিক্যাল সেটিং। ফাংশনাল AKI induced by dehydration is well reversible and early fluid therapy. আর্লি ফ্লুইড ডিহাইড্রেশন থেকে যে
এ হয়, খুব সহজেই এটা রিভার্সেবল হয়ে যায়, এটাই বলেছে। হাওয়েভার দ্য প্রগনোসিস ফর পেশেন্টস উইথ স্ট্রাকচারাল এআরআই, মানে যে সমস্ত এআরআই এর পিছনে কিডনির স্ট্রাকচারাল চেঞ্জ আছে জন্মগতভাবে অথবা অ্যাকোয়ার্ড কোনো ডিজিজের জন্য এটা হচ্ছে, তাহলে কিন্তু সেখানে কিন্তু ইন্টেন্সিভ কেয়ার সেটিংয়ে উইথ মাল্টি অর্গান ফেলিওর রিমেন্স গার্ডেড, এখানে কিন্তু প্রগনোসিস কি হবে এটা বলা যায় না, গার্ডেড, এই কথাটাই তারা বলেছে। অতএব প্রগনোসিস সবসময় ক্ষেত্রে খারাপ রয়েছে, এই কথাটা প্রকারান্তরে এটাই বলি। ক্লাসিফিকেশন সিস্টেম প্রপোজড বাই কিডগো, এটা কি বলে, কিডনি ডিজিজ ইমপ্রুভিং গ্লোবাল আউটকাম। এখন এই অথরিটিটাই এই কিডনি ফাংশনের ব্যাপারে ইউনিভার্সালি এরা দেখছে, এবং এই গ্রুপটা এদের অনুযায়ী একেআই ডিফাইন করা হয়েছে ইনক্রিজ ইন সিরাম ক্রিয়েটিনিন বলছে বাই 0.3 mg/% ফ্রম বেসলাইন উইদিন 48 আওয়ার্স, এইটা, অথবা ইনক্রিজ ইন সিরাম ক্রিয়েটিনিন 1.5 গুণ, বেসলাইনের থেকে 1.5 গুণ বেড়ে গেছে উইদিন লাস্ট 7 days, or urine volume less than 0.5 ml per kg per hour for last 6 hours. By definition এখানে বলছে যে to define and stage AKI defined increase in serum creatinine 0.3 mg/% বেসলাইনের থেকে বেশি হবে উইদিন লাস্ট 48 আওয়ার্স, অর ইনক্রিজ ইন সিরাম ক্রিয়েটিনিন 1.5 গুণ বেড়ে গেছে বেসলাইনের থেকে, এইটা উইদিন লাস্ট 7 days, অর ইউরিন ভলিউম কমে গেছে লেস দ্যান 0.5 ml পার কেজি পার আওয়ারে, ঘন্টায়, সেই থেকে যদি কমে যায় উইদিন লাস্ট 6 আওয়ার্স, এই যদি হয় তাহলে আমরা একেআই বলে আমরা স্ট্যাম্প করে দিতে পারি। অতএব ডেফিনিশনটা খুব সহজভাবে বলেছে এনারা এদের জন্যে। আচ্ছা, কি কি কারণের জন্য হয় এটা, এই সমস্ত কারণগুলো বলবার জন্যে আমরা প্যাথোজেনেসিসটা ছোট্ট করে আলোচনা করে রাখি। প্রিরেনাল, রেনাল, ইন্ট্রিনসিক রেনাল অ্যান্ড পোস্ট রেনাল, এই তিনটেই বলা হয়েছে। প্রিরেনাল মানে কিডনির আগের যে অবস্থাটা, খুব সহজেই বলা হয়, এটা বেসিক প্যাথোলজি, যে কোনো কারণে যদি ডিহাইড্রেশন, ইফ ইট ইজ নট বিন ট্রিটেড অ্যাডিকুয়েটলি অ্যান্ড ইট ইজ নট বিন কারেক্টেড অ্যাডিকুয়েটলি, তাহলে এই সিভিয়ার ডিহাইড্রেশন থেকে যে অ্যাকিউট রেনাল ফেলিওর হয়ে একেবারে সিরিয়াস ক্যাটাস্ট্রফি এটা হয়ে যেতে পারে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা কারেক্টেবল, এবং এটা যদি ঠিকভাবে চিকিৎসা করা যায় তাহলে এখান থেকে রিকভারি অলমোস্ট 100% ক্ষেত্রে এখান থেকে রিকভারি হওয়া সম্ভব। আর আচ্ছা, এছাড়া দ্বিতীয় কারণগুলো বলেছে, প্রিরেনাল কারণের মধ্যে ইনঅ্যাডিকুয়েট কিডনি পারফিউশন ডিক্রিজ দিয়ে পারে, এভিডেন্স অফ স্ট্রাকচারাল কিডনি ড্যামেজ ইজ লার্জলি অ্যাবসেন্ট। কমন কজ অফ প্রিরেনাল একেআই এই যে ডিহাইড্রেশন, ডায়রিয়া ডিহাইড্রেশন, সেপসিস, হ্যামারেজ, সিভিয়ার হাইপোঅ্যালবুমিনেমিয়া মানে প্রোটিন কমে গেল, হাইপোপ্রোটিনেমিয়া, অ্যান্ড কার্ডিয়াক ফেলিওর। If the underlying cause of kidney hypoperfusion is reversible promptly, kidney function returns to normal. যদি এটা কারেক্ট করা যায় ইমিডিয়েটলি তাহলে কিন্তু কিডনি ফাংশনও এটা খুব তাড়াতাড়ি এটা নর্মালাইজড হয়ে যায়, এটা কথা বলা হয়েছে। ইফ হাইপোপারফিউশন ইজ সাস্টেইন, যদি এটা সাস্টেইনড হয়, মানে ওই যদি এটা কারেকশন না করা সম্ভব হয় যে কোনো কারণের জন্যে, তাহলে কিন্তু ইন্ট্রিনসিক কিডনি প্যারেনকাইমাল ড্যামেজ ক্যান ডেভেলপ, মানে কিডনির আসল ক্ষতি, অরিজিনাল ক্ষতি কিন্তু এখান থেকে হয়ে যেতে পারে, সেই কথাটাই এরা বলেছে। এইবার দ্বিতীয় ফেজ হলো প্রিরেনালের পরে, এত সময় আমরা কিডনির আগের অংশটা বললাম, এবার ইন্ট্রিনসিক রেনাল, এবার কিডনির কারণের জন্য বলছি, ইনক্লুডস এ ভ্যারাইটি অফ ডিসঅর্ডার্স characterized by kidney parenchymal damage including sustained hypoperfusion and ischemic damage
এই সবগুলো কিডনির ওপর হয় বলেই কিডনির ওপর আসল ক্ষতিটা হয়ে যায়। হাইপক্সিক ইঞ্জুরি অ্যান্ড এটার থেকেও হয়, মানে ফ্লুইড ভলিউম ঠিকভাবে, হাইপোভলিমিয়ার জন্যে ইস্টিমিক এফেক্টস অন কিডনি, যার ফলে এটা হয়। এছাড়া নেফ্রোটক্সিক ড্রাগ ইনসাল্টস কিডনির উপর পড়ে, তার জন্য হতে পারে। অ্যান্ড মোর কমন উইথ অ্যান আন্ডারলাইং কোমরবিড কন্ডিশন, মানে কিডনির আগে থেকে একটা অন্য অসুবিধা থাকে, উইথ কার্ডিয়াক, অঙ্কোলজি, ইউরোলজি, কিডনি অ্যান্ড জেনেটিক ডিসঅর্ডার or prematurity. Many forms of glomerulonephritis, এগুলো সবই এই কারণে এখানকার জন্যে দায়ী। ইনক্লুডিং পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই গ্রুপের মধ্যে কি পোস্ট ইনফেকশন, পোস্ট স্ট্রেপ্টোককাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, সেটা সবচেয়ে বড় কারণ একটা। এটা খুবই থ্রোটের ইনফেকশন, টনসিলের ইনফেকশন হলো সেখান থেকে একটা কমপ্লিকেশন হিসাবে একেবারে একটা কিডনি অ্যাকিউট রেনাল ফেলিওর হয়ে দেখা দিতে পারে। এবং পোস্ট স্ট্রেপ্টোককাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, মুখ হাত পা ফুলে পেচ্ছাপ কমে গিয়ে এরকম অবস্থা দেখা দিতে পারে, এরকম ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। এছাড়া লুপাস নেফ্রাইটিস, আইজিএ ভাস্কুলাইটিস, মানে আগের দিন তাকে বলা যায় হেনক্স-শোল্ডেন পারপুরা, গাঁট ফুলতো, পারপুরা, স্কিনের অসুবিধা হতো, পেটের অ্যাবডোমেনের একটা জিআইটি ব্লিড করতো, এসব হেনক্স-শোল্ডেন পারপুরা। মেমব্রেনো প্রলিফারেটিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস অ্যান্ড অ্যান্টি-গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন nephritis can also cause intrinsic AKI. Severe prolonged ischemic hypoxic injury, nephrotoxic insult lead to acute tubular necrosis, ATN, মানে hypoxic injury থেকে ATN ও হতে, most often seen in critically in infants and children. এগুলোর জন্যে কি কারণের জন্য হয়, এখানে অনেক কারণের জন্য ডিক্রিজ এফেক্টিভ ইন্ট্রাভাস্কুলার ভলিউম, হার্ট ফেলিওর, সিরোসিস, হেপাটোরেনাল সিন্ড্রোম, পেরিটোনাইটিস, অ্যাবডোমিনাল কম্পার্টমেন্ট সিন্ড্রোম, ভেসোডাইলেটেশন অর ভেসোকনস্ট্রিকশন, সেপসিস, হেপাটোরেনাল সিন্ড্রোম, রেনাল আর্টারি অবস্ট্রাকশন এবং ইন্ট্রারেনাল আর্টারি ডিজিজ, ভাস্কুলাইটিস, হিমোলিটিক ইউরেমিক সিন্ড্রোম, সিকল সেল অ্যানিমিয়া, এই সমস্ত একটা হিমোগ্লোবিনোপ্যাথিস, অ্যাবনর্মাল হিমোগ্লোবিন, ট্রান্সপ্ল্যান্ট রিজেকশন অ্যান্ড ইম্পেয়ার্ড রেনাল ব্লাড ফ্লো। অনেকগুলো ড্রাগ থেকে, সাইক্লোস্পোরিন থেকে শুরু করে, অ্যাঞ্জিওটেনসিন এসিই ইনহিবিটর থেকে শুরু করে, রিসেপ্টর ব্লকিং এজেন্টস, রেডিও নিউক্লাইড, রেডিও কন্ট্রাস্ট এজেন্টস, এগুলোর থেকেও কমপ্লিকেশন হিসাবে এটিএন হতে পারে, অ্যাকিউট টিবুলার নেক্রোসিস, মানে রেনাল টিবিউলের ওপর ক্ষতিকারক এফেক্টটা পড়ে, মানে কিডনি ইঞ্জুরি। এটা টিপিক্যাল প্যাথোলজিক্যাল ফিচার্স অফ এটিএন ইজ টিবুলার সেল নেক্রোসিস হয়ে সেখানে একটা অবস্ট্রাকশন ক্রিয়েট করে এবং তার ফলে ফ্লুইড ব্যাকফ্লো হয়ে সেখানে ফ্লুইডটা নিয়ার বাই টিস্যুতেই দিয়ে ব্যাকফ্লো করে চলে যায় বডি সিস্টেমের মধ্যে, এরকমভাবে। আর কি টিউমার লাইসিস সিন্ড্রোম, স্পেসিফিক ফর্ম রিলেটেড টু একটা ম্যালিগনেন্সি রিলেটেড, মানে লিম্ফোমা, লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, হজকিন্স লিম্ফোমা, এই ধরনের কেসের মধ্যে এই ধরনের ট্রিটমেন্টের করার পর অ্যাকিউট সেল লাইসিস হয়ে একটা কিডনি ইঞ্জুরি হয়, সেটা এই ডিরেক্ট কিডনির ওপর তার ধাক্কাটা পড়ে। ইউরিক অ্যাসিড, এছাড়াও ইউরিক অ্যাসিড নেফ্রোপ্যাথি, তাতেও কিন্তু এই ধরনের কিডনি ইঞ্জুরি হয়। আর বলছে যে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, এটা হাইপারসেন্সিটিভ রিয়াকশন, ড্রাগের হাইপারসেন্সিটিভ রিয়াকশনের জন্য এগুলো হয়। আর এবার থার্ড গ্রুপ হচ্ছে, বলছে যে পোস্ট রেনাল, পোস্ট কিডনির পরের অবস্থা, আইদার কোনো অবস্ট্রাকশান থেকে, ইউরেটার অথবা তার নিচের দিকে যে কোনো অবস্ট্রাকশান থেকে কিডনি ফাংশন ক্ষতিগ্রস্ত হয়। পোস্ট রেনাল ভ্যারাইটি অফ ক্যারেক্টার্স বাই অবস্ট্রাকশন অফ দ্য ইউরিনারি ট্র্যাক্ট, নিওনেটস, ইনফ্যান্টস, এগুলোতে হয়। এছাড়াও
পোস্টিরিয়র ইউরেথ্রাল ভালভ, পোস্টিরিয়র ছেলেদের ক্ষেত্রে পোস্টিরিয়র ইউরেথ্রাল ভালভ ইউজুয়ালি সাধারণত 1 বছরের মধ্যে 1-1.5 বছরের মধ্যেই ধরনের প্রেজেন্টেশনগুলো হয় এবং পেচ্ছাপ ঠিক মতো করে। ইউরিনারি স্ট্রিম তাদের খুব পুয়ার, ড্রিবলিং, আস্তে আস্তে ফোটা ফোটা করে ইউরিন পড়ে, তাদের কিন্তু দেয়ার হাই রিস্ক অফ পোস্ট রেনাল একটা অবস্ট্রাকশন। এখান থেকে পোস্ট ইউরেথ্রাল ভালভ, ইউরেথার উপরে একটা ভালভ থাকে, তার ফলে ইউরিনারি ফ্লোটো ঠিকমতো হতে পারে না, যার ফলে তাদের ক্লিনিক্যালি এক্সামিন করলে একটা ব্লাডারের মাস পাওয়া যায়, যেটা ডিস্টেন্ডেড ব্লাডার, যে সবসময় ব্লাডারটা জমে রয়েছে ইউরিন। এমনিভাবে প্রেজেন্টেশনটা হয় এবং তার সঙ্গে ইউরিনারি ফ্লো তাদের থাকে না, ড্রিবলিং অফ ইউরিন, এই ধরনের প্রেজেন্টেশন হয়। আচ্ছা, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, এবার আমি আসছি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। Carefully history taken, infant with a 3-day history of vomiting, diarrhea, most likely preferential AKI caused by volume depletion, but hemolytic uremic syndrome এই কারণের জন্যও হতে পারে। ইউজুয়ালি ডায়রিয়া ভমিটিং থেকে এ ধরনের ক্ষেত্রে সাধারণত এটা গ্যাস্ট্রোএন্টারাইটিস থেকে এগুলো হয়, এছাড়া হুশ থেকেও এটা হতে পারে। একটা 6 বছরের বাচ্চা উইথ এ এই যে ইনফ্যান্ট এবং ছোট বাচ্চাদের জন্য ডায়রিয়া ভমিটিং থেকে এটা হতে পারে। একটা 6 বছরের বাচ্চা, রিসেন্ট হিস্ট্রি, পেরিঅরবিটাল ইডিমা, হাইপার টেনশন, চোখ মুখ ফুলে গেছে, পেচ্ছাপ কমে গেছে এবং হাইপার টেনশন, হেমাচুরিয়া, পেচ্ছাপ লাল হচ্ছে, মোস্ট লাইকলি ইন্টেন্সিক একেআই ডিউ টু পোস্ট স্ট্রেপ্টোককাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এই কথা বলেছে। ক্রিটিক্যালি ইল চাইল্ড উইথ এ হিস্ট্রি অফ proteinuria, hypotension and exposure to nephrotoxic drug, and that is the ATN, acute tubular necrosis এর প্রেজেন্টেশন অমনি ক্ষেত্রে হতে এবং কিডনি ইঞ্জুরি সেক্ষেত্রে এটার জন্যই দায়ী। যেখানে ড্রাগের এক্সপোজার থাকে অতএব সেখানে সেই ড্রাগটাই এর জন্য দায়ী, এটাই এভাবে হিস্ট্রিতে ধরা পড়ে যায়। আচ্ছা, নিওনেট উইথ হিস্ট্রি অফ হাইড্রোনেফ্রোসিস সিন অন prenatal ultrasound study with a palpable bladder and most likely congenital urinary tract obstruction probably related to post-urethral valves, এগুলো সেই জন্মের পর থেকে যদি এ ধরনের কন্ডিশনগুলো পোস্ট-ইউরেথ্রাল ভালভে অধিকাংশ ক্ষেত্রে এগুলো দায়ী। আচ্ছা, ফিজিক্যাল এক্সামিনেশন আমরা ইউজুয়ালি ট্যাকিকার্ডিয়া, ড্রাই মিউকাস মেমব্রেন and poor peripheral perfusion suggest an inadequate circulating volume and possibility of prerenal AKI. Hypertension, peripheral edema, ফুলে গেছে, রেলস অ্যান্ড কার্ডিয়াক ফেলিওর উইথ গ্যালপ রিদিম যদি পাওয়া যায় তাহলে ইউজুয়ালি একটা একেআই, গ্লোমেরুলোনেফ্রাইটিস অর এটিএন তার পিছনে দায়ী, সেটাই আমাদের খুঁজে নিতে হবে। আর প্রেসেন্স অফ এ র্যাশ, আর্থ্রাইটিস মাইট ইন্ডিকেট SLE, সিস্টেমিক লুপাল এরিথেমেটাসাস, মানে বাটারফ্লাই র্যাশ, এবং তার সঙ্গে যদি জয়েন্ট থাকে, স্কিন র্যাশ থাকে অন্যান্য, তাহলে মাল্টি সিস্টেম ডিসঅর্ডার যদি থাকে তাহলে SLE তার জন্য দায়ী। IgA ভাস্কুলাইটিস নেফ্রাইটিস, ইউজুয়ালি IgA নেফ্রোপ্যাথি, সেটা ইউজুয়ালি হেমাচুরিয়া নিয়ে প্রেজেন্ট করে, রেনাল ফেলিওর নিয়ে প্রেজেন্ট করে, এবং সেক্ষেত্রে IgA নেফ্রোপ্যাথি মোস্ট লাইকলি ডায়াগনোসিস, সেটাই আমাদের প্রুভ করতে হবে। প্রবেবল ফ্ল্যাঙ্ক মাস মে বি সিন উইথ রেনাল ভেন থ্রম্বোসিস, টিউমার, সিস্টিক ডিজিজ অ্যান্ড ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন। কোনো ফ্ল্যাঙ্ক মাস যদি থাকে, রেনাল ভেন থ্রম্বোসিস প্রবাবলি সেটার জন্যই দায়ী, এবং এভাবেই আমাদের এগোতে হবে। আচ্ছা, ল্যাব ডায়াগনোসিস, ইউজুয়ালি ল্যাব ডায়াগনোসিস করে আমরা অ্যানিমিয়া ফিচার্সটা পাবো। হিমোলিসিস SLE-তে হয়, রেনাল ভেন থ্রম্বোসিসে হয়, এগুলো অ্যানিমিয়া পাওয়া যায়, এবং এছাড়াও হিমোলিটিক ইউরেনিক সিনড্রোম, এটাও অ্যানিমিয়া পাওয়া যায়। লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, ব্লাড টোটাল কাউন্ট কমে গেল, থ্রম্বোসাইট
প্লেটলেট কাউন্ট কমে গেল, হাইপোনাইট্রিমিয়া সোডিয়াম কমে গেল, মেটাবলিক অ্যাসিডোসিস, এলিভেটেড সিরাম কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন ব্লাড ইউরিয়া, ক্রিয়েটিনিন, এগুলো সব বেড়ে গেল, ইউরিক অ্যাসিড, পটাশিয়াম, ফসফেট অ্যান্ড হাইপোক্যালসিমিয়া। এই ধরনের প্রেজেন্টেশন হলে ইউজুয়ালি এটা একেআই এগুলো খুব কমন প্রেজেন্টেশন। সিরাম C3 যদি ডিপ্রেসড হয়, মানে কমপ্লিমেন্ট লেভেল, কমপ্লিমেন্ট এটা যদি অ্যান্টিবডিটাকে ধরে রাখে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স কমপ্লিমেন্টের সঙ্গে ধরে নিয়ে এটা যদি C3 যদি কমে যায় তাহলে এটা পোস্ট ইনফেকশন গ্লোমেরুলোনেফ্রাইটিসও হতে পারে, SLE-ও হতে পারে, membranoproliferative glomerulonephritis, and antibodies may be detected in the serum to streptococcal glomerulonephritis। এই যে এই অ্যান্টি স্টেপটোলাইসিন ও টাইটার এগুলো তাদের বেশি খাওয়া যায় এবং C3ও সেখানে কমে যায় কমপ্লিমেন্ট লেভেল। এই যে অ্যান্টিগ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন অ্যান্টিজেন্স, অ্যান্টিবডি এগেনস্ট এই যে গ্লোমেরুলার বেসমেন্ট, তাকে বলা হয় গুড পাস্কিউল সিনড্রোম, অথবা এই ধরনের একেআই হলে এই গুড পাস্কিউল সিনড্রোমে অ্যান্টিবডি এগেনস্ট গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন এই বিরুদ্ধে অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডিটা পাওয়া যায়। প্রেসেন্স অফ হেমাচুরিয়া, প্রোটিনিউরিয়া, RBC, গ্র্যানুলার ইউরিনারি কাস্ট সাজেস্ট ইন্ট্রিনসিক একেআই। যদি হেমাচুরিয়া, প্রোটিনিউরিয়া, রেড সেল এবং ইউরিনারি কাস্ট সাজেস্ট ইন্ট্রিনসিক একেআই, ইন পার্টিকুলার গ্লোমেরুলার ডিজিজ অ্যান্ড ATLA। ইউজুয়ালি কাস্ট যদি থাকে, কাস্ট মানে প্রোটিন কাস্ট, তৈরি হচ্ছে তো রেনাল টিবিউলস, কিডনি টিবিউলস, অতএব সেখানে যদি থাকে এটা ইন্ট্রিনসিক রেনাল ডিজিজে সাপোর্ট করছে। The presence of WBC count cast and low-grade hematuria proteinuria suggest tubulointerstitial disease. Urinary eosinophils may be present in some children with drug-induced tubulointerstitial nephritis. Urinary indices may be useful to differentiate pre-renal অথবা renal। এটাকে ডিফারেন্সিয়েট করার কিছু কিছু রাস্তা আছে। যদি ইউরিনারি স্পেসিফিক গ্র্যাভিটি যদি 1.020 বেশি হয়, অর ইউরিন অসমোলারিটি 500 বেশি হয়, তাহলে লো ইউরিন সোডিয়াম, তাহলে ফ্র্যাকশনাল এক্সপ্রেশন অফ সোডিয়াম 1%-এর নিচে হয়, তাহলে মোর লাইকলি হ্যাভ প্রিরেনাল একেআই। দোজ উইথ এ স্পেসিফিক গ্র্যাভিটি অফ লেস দেন 1.010, লো ইউরিন অসমোলারিটি, ইউরিন অসমোলারিটি অনেক কমে গেছে, ডাইলুশনাল, হাই ইউরিন সোডিয়াম অ্যান্ড ফ্র্যাকশনাল এক্সক্রিশন মোর দ্যান 2%, মোস্ট লাইকলি হ্যাভ ইন্ট্রিনসিক একেআই। এভাবে এছাড়াও চেস্ট রেডিওগ্রাফ, কার্ডিওমেগালি, পালমোনারি কনজেশন এগুলো ইনভেস্টিগেট করে ক্লুগুলো পাওয়া যায়। রেনাল আল্ট্রাসোনোগ্রাফি ক্যান রিভেল হাইড্রোনেফ্রোসিস ও হাইড্রোইউরেটার। ইউএসজি কিডনি করে আমরা কিডনির অবস্থানগত হাইড্রোইউরেটারি ক্যালকুলাস, টোটাল অবস্ট্রাকশন আছে কিনা, নেফ্রোমেগালি, কনসিস্টেন্ট উইথ ইন্ট্রিনসিক রেনাল ডিজিজ। Renal biopsy may ultimately be required to determine precise cause of AKI in patients who do not have clearly defined pre-renal or post-renal AKI. এই চিকিৎসার মধ্যে বলা হয়েছে ট্রিটমেন্ট, কেন কি করে করবো, এটাকে আমাদের ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করতে হবে, অথবা সেইভাবে আমাদের চিকিৎসা কিন্তু করতে হবে। Infants and children with unit obstruction such as newborn with suspected post-ureteral valve যদি থাকে, তাহলে bladder catheter should be placed immediately to ensure adequate drainage of the urinary tract. The placement of a bladder catheter may also be considered in non-ambulatory older children and adolescents to accurately monitor urine output during AKI.
However, precautions to prevent iatrogenic infection should be taken. আচ্ছা, এবার বলছে determination of the volume status is critical of the importance when initially evaluating a patient with AKI. বলছে কি করে আমরা চিকিৎসা, if there is no evidence of volume overload, যদি ভলিউম ওভারলোড না থাকে তাহলে প্রথমেই আমাদের করা উচিত একটা ভলিউম রিপ্লেসমেন্ট প্রথমে করা উচিত। সেটা কিভাবে আমরা করব, ভলিউম রিপ্লেসমেন্ট আমরা কিভাবে করব, ভলিউম রিপ্লেসমেন্ট আইভি 20 ml পার কেজি ওভার 30 মিনিটস, 20 ml পার কেজি করে আইদার সোডিয়াম ক্লোরাইড অথবা রিঙ্গাল্যাক্টেট যে কোনো একটা আইসোটোনিক ফ্লুইড এটা দেওয়া হবে, যেটাই দেওয়া হয় সাধারণত, এবং 20 ml পার কেজি ওভার 30 মিনিট, 30 মিনিট ধরে এটা চালাতে হবে। ইন অ্যাবসেন্স অফ ব্লাড লস আর হাইপোপ্রোটিনেমিয়া কলয়েড কন্টেনিং সলিউশন নট রিকোয়ার্ড, এটা কিন্তু দেওয়া হয় না। আচ্ছা, এটার পরে যদি পারফিউশন যদি ইউরিন ফ্লো যদি না হয় তাহলে একবার অন্তত আমরা ডায়াবেটিক্স আমরা এই চ্যালেঞ্জ করতে পারি। আমরা 2 to 4 মিলিগ্রাম পার কেজি ল্যাসিক্স আমরা দিতে পারি। ফ্রুসেমাইড আমরা এগুলো দিয়ে একবার আইভি দিয়ে আমরা পারফিউশন হচ্ছে কি না এবং ইউরিন ভলিউম সেখানে বাড়ছে কিনা সেখানে আমরা এই 2 to 4 পার কেজি মেবি অ্যাডমিনিস্ট্রেশন সিঙ্গেল আইভি ডোজ, একটা সিঙ্গেল আইভি ডোজ দেওয়া যেতে পারে। ইফ ইউরিন আউটপুট ইজ নট ইমপ্রুভড, কন্টিনিউয়াস ডায়াবেটিক ইনফিউশন মে বি কনসিডার টু ইনক্রিজ রেনাল কর্টিক্যাল ব্লাড ফ্লো। ওই যে 3 থেকে 5 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট করে ডোপামিন দেওয়া যেতে পারে, কিন্তু এগুলোর রোল খুব লিমিটেড, সেই জন্যে বেশি কিছু বলছে না। তারপরে যদি ইউরিন না হয় তখন আমরা ইউরিন ভলিউম আমরা ফ্লুইড আর দেবো না, তখন রেস্ট্রিক্টেড ফ্লুইড খুব কম ভলিউম আমাদের দিতে হবে। 400 ml পার মিটার স্কোয়ার পার 24 আওয়ার প্লাস অ্যান অ্যামাউন্ট প্রিভিয়াস ডেস ইউরিন আউটপুট আমরা এমনি করে জল এমনি করে আমরা দিয়ে দিতে পারি। ইন্ট্রিনসিক ব্লাড জিআই ট্র্যাক্ট ফ্লুইড লস শুড বি রিপ্লেসড ml to ml, যত ml অতিরিক্ত ব্লাড জিআই লস হচ্ছে সেগুলো দিয়ে অতিরিক্ত ml to ml আমরা ফ্লুইড আমরা অতিরিক্ত দিয়ে দিতে পারি। এটা কিন্তু এর বেশি আর দেওয়া যাবে না, নিজের থেকে আস্তে আস্তে কিডনি ফাংশন আস্তে আস্তে রিকভারি হয়। ইন AKI র্যাপিড ডেভেলপমেন্ট হাইপারক্যালিনিয়া হয়, পটাশিয়াম লেভেল 3.5 to 5.5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, এটা আমরা নর্মাল লেভেল। পটাশিয়াম লেভেল যদি 6-এর উপরে ক্যান লিড টু কার্ডিয়াক অ্যারেস্ট, ডেথ হয়ে যেতে পারে। আচ্ছা, এগুলো পাই পিক টি ওয়েভস পাওয়া যায় এবং ওয়াইডেনিং অফ কিউআরএস ইন্টারভ্যাল, এসটি সেগমেন্ট ডিপ্রেশন, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া এগুলো চলে যায়। আচ্ছা, এইগুলোর জন্যে আমরা আমাদের প্রথমেই কি করব, তাহলে এক্সোজেনাস সোর্স অফ পটাশিয়াম এগুলো সব যাতে করে বন্ধ হয়ে যায় সেগুলো আমরা চেষ্টা করতে হবে। ফ্লুইড অর ফ্রুটস মেইন সোর্স অফ পটাশিয়াম ফ্রুটস, সেগুলো কিন্তু একেবারেই দেওয়া যাবে না। আচ্ছা, এগুলো কমানোর জন্য তখন কি করতে হবে, সোডিয়াম পলিস্টিরেন সালফেট রেজিন কেক্সিলেট 1 gram per kg should be given orally or by retention enema, 1 gram per kg. This may be repeated after 2 to 3 hours. The resin exchange sodium for potassium and can be several hours can take several hours. A single dose of 1 gram per kg can be expected to lower potassium level 1 milliequivalent per liter করে কমিয়ে দিতে পারে। রেজিন থেরাপি মে বি রিপিটেড এভরি 2 hours, রিপিট করা যেতে পারে। মোর সিভিয়ার এলিভেশনস অফ সিরাম পটাশিয়াম স্পেশালি ইফ অ্যাকুমুলেটেড বাই ইসিজি চেঞ্জ রিকোয়ার ইমার্জেন্সি মেজার, কী করা হবে, ক্যালসিয়াম গ্লুকোনেট 100 মিলিগ্রাম পার কেজি পার ডোজ দিয়ে আইভি দেওয়া হয়, এটাকে কার্ডিয়াক এফেক্টটাকে কমানোর জন্য। সোডিয়াম বাইকার্বনেট দেওয়া 1 to 2 মিলি ইকুইভ্যালেন্ট per kg IV over 5 to 10 minutes.
রেগুলার ইনসুলিন দেওয়া হয় বাই 0.1 units per kg with glucose 50% solution 1 ml per kg over 1 hour এইভাবে গ্লুকোজ ইনসুলিন সলিউশন দিয়ে কমানো যায়। আর ক্যালসিয়াম গ্লুকোনেট কাউন্টারঅ্যাক্টস পটাশিয়াম ইনডিউসড ইনক্রিজ ইন মায়োকার্ডিয়াল ইরিটেবিলিটি, ক্যালসিয়াম গ্লুকোনেট দিয়ে এটা মায়োকার্ডিয়াল ইরিটেবিলিটিটাকে কমানোর ব্যবস্থা করা হয়। মাইল্ড মেটাবলিক অ্যাসিডোসিস থেকে এটাকে দিয়ে সোডিবাইকার, অ্যাসিডোসিস ইজ সিভিয়ার 7.15 এর নিচে চলে সিরাম বাইকার্বনেট, যদি 8 এর নিচে চলে যায় significant hyperkalemia, treatment is initiated. Should be corrected promptly IV route of generally by giving enough bicarbonate to raise the arterial pH to 7.2. sodium bicarbonate IV দিয়ে তখন এটা কারেক্ট করার ব্যবস্থা হয়। Hypocalcemia primarily treated by lowering the serum phosphorus level. Calcium should not be given IV. Calcium দেওয়া হয় না except in case of tetany হলে তবেই দেওয়া হয়, otherwise patients এগুলো সাধারণত দেওয়া হয় না। হাইপোনাইট্রিমিয়া যদি দেওয়া হয় তাহলে আমরা এই ফর্মুলাতে আমরা সোডিয়াম কারেকশন অফ সোডিয়াম to 125 milli equivalent per liter should be accomplished by using following formula: 0.6 into 8 in kg into 125 মাইনাস সিরাম সোডিয়াম ভ্যালু যেটা থাকবে সেটা কতটা হয়, এটা দিয়ে আমরা এত মিলিকুইড সোডিয়াম দিয়ে আমরা হাইপোনাইট্রিমিয়াটা কারেক্ট করে। হাইপোনাইট্রিমিয়ার জন্য এনকেফালোপ্যাথি, ড্রাউজিনেস, কোমাটোস কন্ডিশন এগুলো ডেভেলপ করে, অতএব এগুলো হাইপোনাইট্রিমিয়াতে কারেক্ট করতে হবে। হাইপারটেনশন কারেক্ট করতে হবে, হাইপারটেনশন কারেক্ট করা হয় কিভাবে? সাধারণত rapid reduction in blood pressure, longer acting oral agents such amlodipine 0.1 to 0.6 milligram per kg per 24 in 2 divided dose, or beta blocker labetalol 4 থেকে 40 milligram per kg per 24 in divided 2 dose 2 to 3 times daily may be helpful in maintaining control of BP. Emergency situation sodium nitroprusside 0.5 থেকে 10 মাইক্রোগ্রামস পার কেজি পার মিনিট, এটা কন্টিনিউয়াস, এটা এইভাবে এটা দিয়ে স্লো ইনফিউশন দিয়ে এটাকে কারেক্ট করা হয়। নিউরোলজিক সিমটমস হয়ে গেলে ইউজুয়ালি সিজার, লেথার্জি, কনফিউশন এগুলো যদি হয়ে যায় তাহলে বেনজোডায়াজেপিনস আমরা সিজার সেগুলো এই সিচুয়েশানে ডায়াজিপাম গ্রুপ অফ ড্রাগ সাধারণত ইউজ হয়, বেনজোডায়াজেপিন গ্রুপ দিয়ে কন্ট্রোল করে। অ্যানিমিয়া সাধারণত কন্ট্রোল করার জন্যে ডাইলিউশনাল, হিমোডাইলিউশনাল অ্যানিমিয়া, হিমোগ্লোবিন 9 থেকে 10 অ্যান্ড প্রাইমারি রেজাল্ট ফ্রম ভলিউম এক্সপ্যানশন, হিমোডাইলিউশন। তাহলে কি করতে, যদি 7-এর নিচে চলে যায় ব্লাড ট্রান্সফিউশন প্যাক্ট আরবিসি দিয়ে সেখানে কারেকশন করার ব্যবস্থা করতে হয়। নিউট্রিশন ক্রিটিক্যাল ইম্পর্টেন্স, চিলড্রেন ডেভেলপ AKI, sodium, potassium, phosphorus should be restricted and protein intake should be moderately restricted while minimizing the calorie intake. ডায়ালিসিসের এখানে একটা ইন্ডিকেশন রয়েছে। অ্যানিউরিয়া, অলিগিউরিয়া উইথ ফ্লুইড ওভারলোড যদি থাকে, ভলিউম ওভারলোড with evidence of hypertension and pulmonary edema, refractory to diuretic therapy, এটা যদি থাকে তাহলে কিন্তু আমাদের এটা যদি ইন্ডিকেশন, অথবা পারসিস্টেন্ট হাইপারক্যালেমিয়া, পটাশিয়াম একেবারেই কন্ট্রোল করা যাচ্ছে না সেক্ষেত্রে, অ্যান্ড সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস, ইউরেমিয়া, ইউরেমিক এনকেফালোপ্যাথি, পেরিকার্ডাইটিস, নিউরোপ্যাথি, আর ক্যালসিয়াম ফসফরাস ইমব্যালেন্স উইথ হাইপোক্যালসেমিক টেটানি, এইগুলো যদি থাকে ডেফিনিট ইন্ডিকেশন অফ ডায়ালিসিস। আচ্ছা, ইন্টারমিডিয়েট হিমোডায়ালিসিস দেওয়া যেতে পারে, পেরিটোনিয়াল ডায়াগনোসিস দেওয়া যেতে পারে, এছাড়া হিমোডায়ালিসিসও দেওয়া সম্ভব, দিয়ে এগুলো কারেকশন করা যায়। আচ্ছা, ইন জেনারেল প্রগনোসিস, আমরা এই সিচুয়েশন রয়েছে সিরিয়াস কন্ডিশন,
ইমার্জেন্সি সিচুয়েশন, ইমার্জেন্সি বেসিসে এটা চিকিৎসা করতে হবে। প্রগনোসিসের ব্যাপারে বলা হয় কিছু কিছু জায়গায় প্রগনোসিস খুবই ভালো, যেমন চিলড্রেন উইথ একিউআই কজ বাই কিডনি লিমিটেড কন্ডিশন সাচ অ্যাজ পোস্ট ইনফেকশন গ্লোমেরুলোনেফ্রাইটিস। যদি আমাদের প্রিরেনাল কন্ডিশন হয়, বিশেষ করে ডায়রিয়া, ডিহাইড্রেশন রিলেটেড, তাহলে খুব ইজিলি কারেক্টেবল এবং পার্মানেন্ট ইনজুরি এখান থেকে হয় না। এবং একিআই কজ বাই কিডনি লিমিটেড কন্ডিশন পোস্ট ইনফেকশন, পোস্ট স্ট্রেপ্টোককাল গ্লোমেরুলোনেফ্রাইটিস হবে, have a very low mortality. Those with less than 1% and those with AKI related to multi-organ failure have a very high mortality, 50%. Multi-organ failure AKI যদি হয়ে যায় in intensive care setting, তাহলে কিন্তু আগেই বলেছি খুব guarded, prognosis is guarded. Prognosis for recovery of kidney function depends on the disorder that precipitated AKI. Recovery is likely after AKI resulting from prerenal cause. বলে খুব সম্ভবত ওখান থেকে মোস্ট লাইকলি রিকভারি হয়ে যায়। এটিএন, অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, টিউমার লাইসিস সিনড্রোম, এইসব কন্ডিশনে প্রিরেনাল কজ এটিএন, অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস or tumor lysis syndrome. Complete recovery of renal function is unusual with AKI results from most types of rapidly progressive glomerulonephritis, bilateral renal vein thrombosis, bilateral cortical necrosis. Medical management may be necessary for a prolonged period to treat the sequelae of AKI. অতএব এটা খুব সিরিয়াসলি এই জিনিসগুলো দেখতে হয় এবং এর ম্যানেজমেন্টও ইন্টেন্সিভ কেয়ার সেটিংয়ে পিকু পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার সেটিংয়ের মধ্যেই এটাকে ব্যবস্থা করতে হবে। এই ধরনের কন্ডিশন হলে তাহলে কিন্তু আমাদের ডায়াগনোসিসের পরই কিন্তু এই মানে ফেলে রাখা যাবে না এবং খুব ভালো জায়গায় যেখানে চিকিৎসা সম্ভব সেখানেই কিন্তু পাঠিয়ে ব্যবস্থা করলে ভালো হয়। কেন অর্থাৎ এই কথাই বলা হয়েছে, ইটস এ মেডিকেল ইমার্জেন্সি, ইটস এ সিরিয়াস কন্ডিশন এবং ইমার্জেন্সি বেসে চিকিৎসা করতে হবে। অনেক রকম অবস্থা থেকেই এই ধরনের অ্যাকিউট কিডনি ইঞ্জুরি, আমাদের কিডনি এমন একটা অর্গান যার ফাংশন ডিস্টার্ব হলে আমাদের শরীরের সব ফিল্ট্রেশন ফাংশনটা ডিস্টারবেন্স হলে দেখুন কত সমস্ত টক্সিক প্রোডাক্টস বা খারাপ প্রোডাক্টসগুলো সমস্ত আমাদের শরীরে জমে যায় এবং একটা ম্যাসাকার কন্ডিশন তৈরি হয়ে যায়। অতএব ইটস এ সিরিয়াস ইস্যু এবং সেই ব্যাপারে আপনাদের জানানোর জন্যই এই জিনিসটা আজকে রাখা হয়েছে। কিডনি এটা সবসময় আমাদের প্রোটেকশন নেওয়া উচিত। ইভিন ছোটোখাটো ব্যাপারের মধ্যে নিউবর্নের এবং তারপরেও কত ছোট ছোট ব্যাপারে ইউরিন ভলিউম কমে যাচ্ছে গরম থেকে, ডিহাইড্রেশন থেকে এবং প্রচণ্ড গরমের থেকে নিউবর্ন যারা মাদার্স মিল্ক খায় তাদেরই ওরকম কমে ইউরিন ভলিউম কমে। সেক্ষেত্রেও বলা হয়েছে আগের দিনে ডিসকাশন যে হিট এক্সস্টন এবং হিট স্ট্রোকের কন্ডিশনেও কিছু কিছু জায়গায় এরকম আইসোটোনিক ফ্লুইড দিয়ে তাদের কিন্তু সাময়িক তাদের কিছু সাপোর্ট দিয়ে রাখতে হবে যাতে করে ইউরিন ভলিউমটা তাদের নর্মাল মেনটেন্ড হয়। আবার নর্মালাইজড হয়ে গেলে পরে আবার এটা উইথড্র করে নেওয়া যেতে পারে। অতএব এই ব্যাপারেই যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে, দেখো তো কোনো কোশ্চেন আছে? নেই তো? আচ্ছা, যদি কোনো আপনাদের কোয়ারি থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপেও আমাকে পাঠাতে পারেন। আমি সামনের ক্লাসে আমি এক্সপ্লেন করতে পারি। আচ্ছা, নমস্কার। আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরের দিন আপনাদের এমনি প্রয়োজনীয় কিছু টপিকস আবার ডিসকাশনের জন্য রাখা হতে পারে। নমস্কার। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আর